This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. শুরু করছি বাংলা জানতে চায় সঙ্গে লাইভ ঋতব্রত। বছরের শুরুতেই জানিয়ে রাখি বঙ্গ রাজনীতি কোন দিকে এগুচ্ছে সত্যি কি বোঝা যাবে? পলিটিক্স অর্থাৎ রাজনীতি কি সত্যি বোঝা যায়? মর্নিং শোজ দ্য ডে, অর্থাৎ সকালবেলায় কেমন রোদ তা দেখে কি বোঝা যায় যে গোটা দিনটা কেমন যাবে? অনেকে বলবেন যায়, অনেকে বলবেন যায় না। যেমন অনেকে বলবেন রাজ্য রাজনীতিতে, কেউ বলবেন মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে জানুয়ারি মাসের 2 তারিখে রাজধর্ম পালন করলেন। তিনি সর্বস্তরের প্রশাসনকে এবং প্রশাসনিক ব্যক্তিদের এই বার্তাটা পৌঁছে দিলেন যে পশ্চিম বাংলায় সেটা জমি হোক, সেটা কোনো শৈথিল্য হোক, এমনকি জমি জবরদখল হোক, সরকারি জমি অথবা শিক্ষা হোক, কোনো কিছুতেই তিনি রাশ আলগা করবেন না। আবার অনেকে বলছেন একই দিনে মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও যেন বুঝিয়ে দিলেন, একটা বার্তা দিলেন, এখনো পর্যন্ত পশ্চিমবাংলার রাজনীতিতে প্রশাসন হোক, দল পরিচালনা হোক, তিনি শেষ কথা বলবেন। আবার অন্যদিকে অনেকে বলছেন আসলে এই রাজ্যে বিরোধীরা রাজনীতিটা করে উঠতে পারছে না এবং এই সরকারের সবচেয়ে ভাগ্য ভালো, কারণ বিপরীতে আরেকটা মমতা বন্দ্যোপাধ্যায় নেই। তাহলে এসএসসি থেকে আরজি কর, বকটুই থেকে শুরু করে সন্দেশখালি, টুক করে সরকারটা ফেলে দেওয়া যেত যদি বিরুদ্ধে একজন মমতা বন্দ্যোপাধ্যায় থাকতেন। আর এই বিরোধীহীনতাই পশ্চিম বাংলার বিভিন্ন জায়গায় মানুষকে বিরোধীদের থেকে ক্রমশ দূরে সরিয়ে দিয়েছে। আর সেই সুযোগে মেধাবিনী ছাত্রী হিসেবে 2026কে লক্ষ্য রেখে এখন থেকেই কাজ করে যাচ্ছেন, রাজধর্ম পালন করে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনেকে বলছেন সত্যি কি ব্যাপারটা তাই? আমি আগেও বলেছি, আজও বলছি, রাজনীতিতে চোখের সামনে যা দেখছেন বুঝবেন তার অন্তরালে অনেক এমন ঘটনা আছে যা এখন ধরা পড়ছে না। একদিকে বিরোধীরা নেই এ রাজ্যে, কেউ দাঁড়াতে পারছে না, অপ্রতিহত গতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস এগিয়ে যাচ্ছে, এটা যেমন সত্যি কথা, আবার এটাও সত্যি কথা সবাই ভালো নেই। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকে মুখ খুলতে হয়েছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন স্তরে ফ্র্যাঙ্কেনস্টাইনরা রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি খুব ভালো মতো জানেন তার দল হোক, দলের বাইরে হোক, একটা বিভিন্ন জায়গায় ব্যক্তিগত স্বার্থে কাজকর্ম চলছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, যেখানে বিরোধী নেই, বিরোধী শূন্য রাজনীতিতেও শাসক কি নিশ্চিন্ত? না। কালকে ভাঙড়ে কি হয়েছে জানেন? একদিকে আরাবুল, অন্যদিকে শওকত মোল্লা। আজকে বসিরহাটে কি হয়েছেন জানেন? এবং মালদার ঘটনা। তাহলে মালদা থেকে ভাঙড়, শাসক দলেই রয়েছে ভাঙন। আজকে এসব নিয়ে আলোচনা করব। প্রথমে আপনাদের জানিয়ে রাখি আমাদের যারা অতিথি আছেন কারা রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করে দিই। আমাদের সঙ্গে রয়েছেন সর্বরিদি চট্টোপাধ্যায়। সর্বরিদি ছোট পর্দার আমাদের প্রিয় মুখ এবং ভারতীয় জনতা পার্টির মুখপাত্র। আমাদের সঙ্গে রয়েছেন কিঞ্জল ঘোষ রাজনৈতিক বিশ্লেষক, এবং আমাদের সঙ্গে রয়েছেন বিপ্লব ঘোষ, কৌতুক অভিনেতা এবং মানবাধিকার আন্দোলনকারী এবং মানবাধিকারের জন্য লড়াই করছেন, এবং অর্ক প্রতিম চৌধুরী আইনজীবী। আমি শুধু একবার সর্বরিদিকে বলে দিই, সর্বরিদি আপনি তো আমার খুবই প্রিয় মুখ, ছোটবেলা থেকে আপনার অভিনয় দেখেছি। আমি চট্টোপাধ্যায় বলেছি, রাগ করবেন না, আপনি সর্বরি মুখোপাধ্যায়। আমরা একবার দেখে নেব আজকে কি নিয়ে আলোচনা করব। একবার চটজলদি দেখে নিই আজকের আলোচনায়। অবশ্যই নতুন বছরের গোড়াতেই কি মুখ্যমন্ত্রী রাজধর্ম পালন করলেন, অর্থাৎ মুখ্যমন্ত্রী হিসেবে রাজধর্ম পালনটা একেবারে বছরের দ্বিতীয় দিনেই শুরু করে দিলেন। এটাই কি ছিল তার নিউ ইয়ার্স রেজলিউশন? দ্বিতীয় প্রশ্ন, শিক্ষা থেকে সীমান্ত নিজের হাতে কর্তৃত্ব হ্রাস আলগা হতে দেবেন না মমতা বন্দ্যোপাধ্যায়, বুঝিয়ে দিলেন আরও একবার।
সেটা শিক্ষা হোক, সীমান্ত হোক, জমি জবরদখল হোক। মালদা থেকে ভাঙড়, বাড়ছে কি অন্দরমহলে ভাঙন? এবং চতুর্থ, বিরোধীরা কি ইতিমধ্যেই বাস মিস করে গেছে, অর্থাৎ আর বিরোধিতা করে কিছু হবে না? এবার শুধুমাত্র শাসক দলের ভেতরে আত্মঘাতী এক্সপ্রেস ছাড়া আর অন্য কিছুই শাসক দলকে টলাতে পারবে না? এই প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমরা প্রথমেই চলে যাব, এক নজরে দেখে নেব ঠিক মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কি বলেছেন এবং সেই পরিপ্রেক্ষিতে আমাদের আলোচনা শুরু হবে। এটা যেমন ঠিক, কিন্তু তার আগে আজকে সকালবেলায় গোটা বাংলা অবাক হয়ে দেখল। হ্যাঁ, কোনো দক্ষিণের ছবি নয়, কোনো হলিউড ছবি নয়, নিদেন পক্ষে বলিউড ছবিও নয়, একেবারে সরাসরি সিসিটিভিতে ধরা পড়েছে কিভাবে একজন দৌর্দণ্ড প্রতাপ তৃণমূলের নেতা মালদাতে 19 বছর বাদে 2006 সালে, মনে রাখতে হবে, মালদাতে এই ধরনের একটি রাজনৈতিক ঘটনা ঘটেছিল, হত্যাকাণ্ড ঘটেছিল। 19 বছর বাদে 2006 স্মৃতি আবার ফিরে এলো আজকে। 19 বছর বাদে লেখা থাকবে মালদার ইতিহাসে 2025-এর জানুয়ারি মাসের দ্বিতীয় দিনে পুলিশ প্রশাসনকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে প্রবল প্রতাপান্বিত এক তৃণমূল নেতা তিনি গুলিবিদ্ধ হলেন। দেখে নিন। খুন তৃণমূল কাউন্সিলর। উদ্ধার সিসিটিভি ফুটেজ। মালদায় ফিল্মি কায়দায় খুন শাসক দলের কাউন্সিলর বাবলা সরকার। উদ্ধার খুনের হাড় হিম করা ভিডিও ফুটেজ। ফুটেজটা ভালো করে লক্ষ্য করুন। বুঝতেই পারবেন না এটা রিয়েল না রিল। কাউন্সিলর প্রাণ বাঁচাতে দৌড়ে ঢুকে পড়লেন একটি দোকানে। তার পিছনে তখন সশস্ত্র দুই দুষ্কৃতী বন্দুক উঁচিয়ে তাড়া করছে। বন্দুক থেকে একের পর এক গুলি ছিটকে পড়ছে। এই দৃশ্য দেখে চম্পট দেয় দোকানে থাকা দুই ব্যক্তি। একজন দুষ্কৃতী দোকানের টেবিলে বন্দুক রেখে ভিতরে ঢুকে যায়। নির্দেশ অনুসারে কাজ শেষ করে দুজন দুষ্কৃতী বন্দুক উঁচিয়ে বেরিয়ে আসে। বাইরে তখন একজন দুষ্কৃতী বন্দুক উঁচিয়ে পাহারারত। এভাবেই পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি ছোড়ায় মাথায় গুলি লাগে কাউন্সিলর দুলাল সরকারের। হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগের দিনের মতোই টাইম এসে ও যখন গাড়ি থেকে নামছিল তখনই গুলিটা স্টার্ট হয়। কটা দিকে ঘটনা? এই মোটামুটি 10:30টার পরে কি হলো? ওর পিছনে ফলো করতেছিল? হ্যাঁ, আমরা প্রথমত বুঝতে পেরেছিলাম না। আমরা তখন যখন নিজে চিৎকার করে আমাদের দোকানের দিকে তেড়ে এসছে, তখন আমরা বুঝতে পেরেছি কিছু একটা ঘটছে এখানে। ফলো সহ কিসে ছিল? গাড়িতে, ওর নিজের গাড়ি, 4 চাকায়। 4 চাকায়। আবার নামার পরে ফায়ারিং হয়েছে? হ্যাঁ, নামার পরে স্টার্ট হয়েছে ফায়ার। কজন ছিল ওরা? কজন ছিল ওরা? 4জন ছিল ওরা একটা গাড়িতেই। হ্যাঁ, একজন বাইরে ছিল, আর উনি যখন আমাদের প্রাণ বাঁচানোর জন্য আমাদের দোকানে এসেছিল তখন 2জন ভেতরে গেছিল বন্ধুরা, আর একজন বাইরে দাঁড়িয়েছিল। কিছুই বুঝতে পারছি না। উনি গাড়ির থেকে নেমে জাস্ট ফ্যাক্টরির দিকে যাচ্ছিলেন, পিছন থেকে গুলি করেছে। উনার ফ্যাক্টরি? হ্যাঁ। কারা গুলি করলো? কারা গুলি করলো জানতে গেলে তো তাহলে তো হতোই। কতজন এসেছিল কি জানতে? 4 জন শুনতে পাচ্ছি, মুখ ঢাকা ছিল। সকালে 4 চাকা করে নিজের কারখানায় এসেছিলেন কাউন্সিলর দুলাল সরকারকে বাইকে করে ফলো করছিল দুষ্কৃতীরা। দোকানের সামনেই গাড়ি থেকে বেরিয়ে আসতেই তার ওপর চড়াও হয় সশস্ত্র 3 দুষ্কৃতী। প্রাণ বাঁচাতে রাস্তার উল্টো দিকে থাকা একটি দোকানে ঢুকে পড়েন কাউন্সিলর দুলাল সরকার। দিনের আলোয় এভাবে দুষ্কৃতী তাণ্ডব দেখে হতচকিত মালদাবাসী। শুধু মালদাবাসী নয়, এই খুনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। পুলিশ প্রশাসনের ভূমিকায় ক্ষুব্ধ তিনি। আমার খুব সহযোদ্ধা,
ফ্রম দ্য বিগিনিং আমার সাথে কাজ করছে। বাবলা সরকার আজকে মার্ডার হয়েছে এবং পুলিশের গাফিলতিতে, অফকোর্স, কারণ ওর সিকিউরিটি আগে ছিল, উইথড্র করা হয়েছিল, ও আগেও অ্যাটাক হয়েছিল এবং ও মারা গেছে। আমি ফিরাদ হাকিমকে আর সাবিনাকে পাঠাবচ্ছি এক্ষুনি। জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব ঘটনাস্থল পরিদর্শনে যান। তিনি জানিয়েছেন, দুষ্কৃতীদের ধরতে যথাসাধ্য চেষ্টা করা হচ্ছে। দেখছি সিসিটিভি গুলো সব চেক করছি, বাকি আমরা যে আই উইটনেস আছে ওনার স্টেটমেন্ট রেকর্ড করছি, আমরা ওর থেকে যে যে ক্লু পাচ্ছি ওর উপরে আমরা ওয়ার্ক করছি। এখানে সিসিটিভি আছে স্যার, সিসিটিভি সব সিসিটিভি চেক করা হচ্ছে, এখানেও আছে। এভাবে দুষ্কৃতীদের গুলিতে কাউন্সিলরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। বাবলা আমাদের খুব সিনিয়র লিডার, দীর্ঘদিন আমাদের সঙ্গে রাজনীতি খুব বড় হয়েছে, আমরা সবাই ভাইস চেয়ারম্যানের ছিল, বিভিন্ন পলিটিক্যাল দায়িত্ব ছিল, সকালে এরকম করেছে। যেভাবে দুষ্কৃতীদের গুলিতে প্রকাশ্যে খুন হলেন কাউন্সিলর, তাতে করে সত্যি পুলিশ প্রশাসনের ভূমিকা প্রশ্নের মুখে। আর জানিয়ে বিরোধীরা প্রশ্ন তোলার আগেই সরব হয়েছেন মুখ্যমন্ত্রী নিজেই। ব্যুরো রিপোর্ট, আর+ নিউজ। আমরা অবশ্যই এই আলোচনার গভীরে যাব, তার আগে একবার সরাসরি চলে যাব আমরা সত্যজিৎ বাবুর কাছে। সত্যজিৎ ব্যানার্জি, সত্যজিৎ বাবু কলকাতা পুলিশের প্রাক্তন ডিসি এবং তিনি মালদারও এসপি ছিলেন। মালদাকে তিনি একেবারে হাতের তালুর মতো চেনেন এবং দীর্ঘদিন ধরে মামলার, বিশেষ করে মালদার রাজনৈতিক এবং দুষ্কৃতীদের নিয়ে তার সম্যক জ্ঞান আছে। তার কাছে আমরা চলে যাব, কিন্তু তার আগে আমরা একবার শুধু আপনাদের জানিয়ে রাখি, আজকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার শুরুতেই প্রেস কনফারেন্সের প্রশাসনিক বৈঠকের শুরুতেই তিনি একেবারে পরিষ্কার সবার সামনে সরকারি খাসজমি জবরদখল নিয়েও কথা বলেছেন। অনেকে মনে করছেন, বিশেষ করে পশ্চিমবাংলায় যারা রাজনীতি সম্পর্কে বিশেষজ্ঞ, তারা মনে করছেন যে একদিকে গোষ্ঠীদ্বন্দ্ব, অন্যদিকে জমি প্রমোটিং, জমি হাঙররা, তাদের সঙ্গে পার্টির বিভিন্ন স্তরের নেতাদের সম্পর্ক এবং এলাকায় এলাকায় যেহেতু বিরোধিতা নেই কোনো, এবং শাসক দলই সেখানে সর্বশক্তিমান, তাকে চ্যালেঞ্জ করার কেউ নেই, আর সেই জন্য এমনকি প্রশাসনও নেই, পুলিশ নেই, সেই জন্যে গোষ্ঠীদ্বন্দ্ব কিন্তু তুঙ্গে। এখনই বলার সময় আসেনি যে কোন ঘটনার পেছনে কি কাজ করছে, কিন্তু এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু ব্যক্তিগত স্বার্থ অত্যন্ত তাৎপর্যপূর্ণ, বিশেষ করে এই সব হত্যাকাণ্ডের পেছনে। আমি সরাসরি চলে যাব সত্যজিৎ বাবুর কাছে। সত্যজিৎ বাবু, আপনি মালদা শহরটাকে হাতের তালুর মতো চেনেন এবং কলকাতা পুলিশের প্রাক্তন ডিসি হওয়ার সুবাদে আপনি কলকাতাতেও বিভিন্ন ধরনের তদন্ত, বিশেষ করে এই ধরনের ঘটনা আপনি দীর্ঘদিন ধরে করেছেন, আপনার অভিজ্ঞতা রয়েছে। মালদার এই ঘটনা আপনি কি মনে করছেন যে এই ঘটনার পেছনে সুপরিকল্পিত, ঠান্ডা মাথায় রেকি করে এই ঘটনা কি ঘটানো হয়েছে? এমন কি কোথাও কি প্রশ্ন চিহ্নটা এখন উঠবে না যে কেন তার মতো শাসক দলের এই রকম প্রবল প্রতাপান্বিত এক রাজনীতিবিদ, তার সিকিউরিটি নেই? এই প্রশ্নগুলো কি এবার উঠবে না? পুলিশের ভূমিকা নিয়ে কি প্রশ্ন উঠবে না? কি বলবেন সত্যজিৎ বাবু? হ্যাঁ, প্রথম কথা হচ্ছে আপনি যে মুখের কথাগুলো বললেন সেটাই হচ্ছে সত্য কথা। ব্যাপার হচ্ছে এই যে যিনি মারা গেছেন, যাকে মাথায় গুলি করা হয়েছে, তিনি ওখানকার অনেক দিনের কাউন্সিলর এবং তাকে আমি ব্যক্তিগতভাবে চিনি, তার ডাক নামেও চিনি। আর দ্বিতীয় কথা হচ্ছে উনি সহ সভাপতি, তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি। এনাকে যখন মারা হলো, তাকে একদিনে সম্পূর্ণভাবে এইভাবে হঠাৎ মারা যায় না, গুলি করা যায় না। এইসব যখন হয় তখন অনেকদিন ধরে রেকি করে, এবং রেকি না করলে উপায় নেই। এই কারণে কারোর কখন তিনি বাড়ি থেকে বেরোচ্ছেন, কখন বাড়ি থেকে বেরোবেন না, এবং কোন ব্যাংকে যাচ্ছেন, কোন বাজারে কোন দোকানটায় যাবেন, কতদূর রেঞ্জ থেকে গুলিটা করা হবে, এইগুলো প্রত্যেকটা জিনিসই এগুলো রেঞ্জের মধ্যে থাকে, আওতার মধ্যে থাকে, এবং তারপর তাকে গুলি করা হয়েছে। এবং এটা আপনি ভাববেন যে গোষ্ঠী কিংবা যেই লোকটা গুলি করেছে সে একা এর পেছনে নয়, এর পেছনে অনেক লোক আছে যারা ওকে মারার জন্য ওকে সুপারি দিয়েছিল। সুতরাং সেই জিনিসগুলোকে পুলিশ তদন্তে বার করতে হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে
দেখুন, হঠাৎ কারো পুলিশি নিরাপত্তা হঠাৎ তুলে নেওয়া উচিত হয়নি, যার জন্য মুখ্যমন্ত্রীও একটু বিরূপ হয়েছেন যে কেন হঠাৎ না বলে তার পুলিশ সিকিউরিটি তুলে নেওয়া হলো। এইটা তুলে নেওয়া উচিত হয়নি। সুতরাং আমার যতটা মনে হচ্ছে যে দিনের অপেক্ষা, কয়েক ঘন্টার অপেক্ষা, আসল আতাতেই ধরা পড়ে যাবে। কারণ রাজ্যের প্রশাসনিক প্রধানও চাইছেন যে যিনি করেছেন তাকে যেন ধরা হয় এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, এবং আমরা তখন বুঝতে পারবো যে কে এগুলোর পেছনে দায়ী, কে দায়ী নয়। তো এটা একটা দুর্ভাগ্য ঘটনা, কিন্তু এটা অনেক সচেতন করে দিল সাধারণ সমাজ ব্যবস্থাকে যে যদি সুরক্ষা যদি না থাকে, নাগরিক সুরক্ষা পুলিশ না দিতে পারে, তাহলে পুলিশ কোশ্চেনের মধ্যে চলে আসবে। সেই জন্য পুলিশের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে নাগরিক সুরক্ষা দেওয়া। এই নাগরিক সুরক্ষা দিতে ব্যর্থ হলে কিন্তু পুলিশের উপরে প্রশ্নচিহ্ন আসবে। এটুকুই আমার ছোট করে বক্তব্য। আর যদি কিছু প্রশ্ন থাকে অবশ্যই অবশ্যই সত্যজিৎ বাবু, দেখুন আমরা ছোটবেলা থেকে, আমি কোনো ঠাট্টা করছি না, কারণ খুব মর্মান্তিক ঘটনা। আমিও ব্যক্তিগতভাবে তাকে চিনতাম, বিভিন্ন সময় মালদাস বিভিন্ন সংবাদ সংগ্রহে আমিও তাকে চিনতাম। আমারও ব্যক্তিগতভাবে সত্যি খুব খারাপ লাগছে এরকম একজন প্রাণবন্ত মানুষ, তার রাজনীতির বাইরে গিয়েও একজন মানুষ তিনি অকালে চলে গেলেন, এটা খারাপ লাগছে। কিন্তু কোথাও কি সত্যজিৎ বাবু এটা মনে হয় না যে মোটিভটা প্রথমেই বার করাটা তদন্তকারী দলদের অত্যন্ত আশু কর্তব্য? এবং অবশ্যই আপনি যে কথা বললেন, যারাই খুনটা করিয়েছেন, যারা খুন করেছেন তারা তো শুধু নন, তার পেছনে নিশ্চয়ই খুব সুপরিকল্পিত সুসংগঠিত একটা শক্তি আছে। এই যে মোটিভটা বার করলে কি অনেকটা তদন্ত এগিয়ে যায়? আপনার কি মত? দেখুন, দিন দুপুরে খুন, এটা মাথায় রাখতে হবে, কিন্তু রাতের অন্ধকারে খুন হয়নি। দিন দুপুরে খুন করা হয়েছে। অনেক লোক কিন্তু আততায়ীকে দেখেছে, এবং আপনার জ্ঞানার্থে বলি, সাধারণের জন্য বলি যে ওখানে কিন্তু অনেক সিসিটিভি আছে, সিসিটিভিতেও এই ছবি পাওয়া যাবে। সুতরাং একে ধরা খুব একটা কষ্টের কাজ হবে বলে পুলিশের আমার মনে হচ্ছে না। এ ধরা পড়বেই, এবং সুপরিকল্পিত ভাবে তো ধরা পড়লেই বোঝা যাবে যে কার সুপারি নিয়ে, কার সাহায্য নিয়ে একে গুলিটা করা হয়েছিল। এটা বার করা দরকার আছে, এবং সত্যি সত্যি এটা খুব নির্মম পরিহাস। অবশ্যই অসংখ্য ধন্যবাদ সত্যজিৎ বাবু, আপনি এত ব্যস্ততার মধ্যেও আমাদের সঙ্গে কথা বললেন। আপাতত তিনি কলকাতায় নেই, আমরা জানি আপনি বাইরে রয়েছেন, কিন্তু আপনি আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আমরা এবার সরাসরি আলোচনায় ঢুকে যাব। সত্যি আজকের এই ঘটনা, কতগুলি ঘটনা, মুখ্যমন্ত্রী তিনি উষ্মা প্রকাশ করেছেন, অর্থাৎ সরকারি জমি জবরদখল হচ্ছে। তার আগেও আমরা জানি যে বিভিন্ন জায়গায় প্রমোটিং নিয়ে কোনো সরকারি অফিসার যদি অন্যায় করে থাকেন, এমনকি তারা যদি রিটায়ার করে যান, অবসরও নিয়ে যান, তারপরেও কিন্তু তাদের ছাড়া হবে না, দরকার হলে তাদের পেনশন আটকানোর কথা বলা হয়েছে। এবং উচ্চপদস্থ প্রশাসনিক কর্তাদের বলা হয়েছে যে পরবর্তীকালে অনেক ক্ষেত্রে দেখা গিয়েছেন, মুখ্যমন্ত্রী নিজেও দেখেছেন, যে অনেক ক্ষেত্রে তদন্তের নামে ডিপার্টমেন্ট যারা অবসর নিয়েছে তাদের বিরুদ্ধে অনেক সময় চার্জ ফ্রেম করে না, অর্থাৎ তারা বলে দেন যে না, এদের বিরুদ্ধে সেরকম কিছু পাওয়া যায়নি। এক্ষেত্রেও কিন্তু কড়া নজর রয়েছেন তার। আমি একবার সরাসরি চলে যাব, আমি প্রথমেই সর্বরিদির কাছে চলে যাব। সর্বরিদি, কি মনে হচ্ছে যে একজন মেধাবিনী তিনি পরীক্ষা 2026-এ, মানে 2025-এর ডিসেম্বরে নয়, পরীক্ষা 2026-এ গরমের ছুটির সময়, এখন থেকেই কিন্তু তিনি একেবারে যা যা করার করতে শুরু করেছেন। দলে তার হ্রাস, তার কর্তৃত্ব টেনে নিয়েছেন গত বছরের শেষের দিকেই। এবছরও তিনি প্রশাসনেও যে তারই হাতে হ্রাস রয়েছে, কোনো আলগা হয়নি, সেটা পরিষ্কার করে দিয়েছে। আমি যদি উল্টোটা বলি, হ্রাস যে ওনার হাতে আর নেই সেইটা ওনার বলার মধ্যে দিয়ে, উনি দীর্ঘ 13 বছরে ওনাকে বলতে লাগেনি, আজ ওনাকে বলতে লাগছে এই সমস্ত কথা। দেখুন, মালদা থেকে ভাঙর, তৃণমূলের সব জমির হাঙর, একদম পরিষ্কার কথা, লুটবো টাকারে ভাই, মানুষ গোল্লায় যাক, আমাদের আর কিছু নাই চাই। সুতরাং আজকে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন পুলিশের গাফিলতি। এই যে 2011 সালে একটু কয়েকটা পাতা, স্মৃতির পাতা উল্টে দেখুন, ভবানীপুরে কিছু গুন্ডা ধরেছিলেন পুলিশ, এবং সেই সময় তদানীন্তনকালে তখন নতুন মুখ্যমন্ত্রী হয়ে উনি বসেছেন এবং গিয়ে গুন্ডাদের ছাড়িয়ে এনেছিলেন। ওনার সেই অমোঘ বাণী, আমি গুন্ডা কন্ট্রোল করি,
খুব ভালো কথা। সেদিনই তো ধরা পড়ে গেছিল বা সেদিনই তো প্রমাণ হয়ে গেছিল যে গুন্ডা কন্ট্রোল করা সেটা প্রশাসনের কাজে আর ছিল না, যার জন্য উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মালদা, মুর্শিদাবাদ এই অঞ্চলের ওসি থেকে এসপি নিয়ন্ত্রণ করে কারা? তৃণমূলের গুন্ডারা। তাদের নিয়ন্ত্রণে গুন্ডারা থাকে না, গুন্ডাদের নিয়ন্ত্রণে তারা থাকে। আজকে বললে হবে নাকি যে পুলিশের গাফিলতি? আজকে বললে হবে কি? আমরা যখন দেখেছিলাম যে কেউ কেউ বড় অফিসার পঞ্চানন্দা খালি পায়ে ভোগ বিতরণ করছেন, শান্তনু সিনহা বিশ্বাস মা বলে ডেকে গোটা পুলিশ মহলটাকে একেবারে ভয়ের জায়গায় দাঁড় করিয়ে আমি আসছি সর্বরী, আপনার কাছে আসছি। মা বলে ডাকার পর আপনাদের দলেও চলে গেছেন, এরকম ঘটনা আছে। শেষ করব আমি, না একটা কথা বলে আমি শেষ করব। আজকে উনি বলছেন বটে যে বিভিন্ন জমিতে, দেখুন এক্স ভাইস চেয়ারম্যান আজিজুল গাজী টাকিতে ইরিগেশনের জায়গার উপরে 3rd ফ্লোর বিল্ডিং করেছেন, বিক্রি করে দেয়া হয়েছে। শাহানুর মণ্ডল বসিরহাটের জেলা খাদ্য কর্মাধ্যক্ষ, টাকি ইরিগেশনের জায়গায় বিলাসবহুল লজ। টাকি টাউন প্রেসিডেন্ট প্রদ্যুৎ দাস মতিঝিল সংলগ্ন পিডব্লিউডির জায়গা দখল করে দোকান তৈরি করেছেন, বিক্রি করেছেন। আপনার কি মনে হয় এই সমস্ত কাজগুলো, এই যে যারা যাদের নাম বললাম, আজিজুল গাজী কিংবা শাহানুর মণ্ডল কিংবা প্রদ্যুৎ দাস, এরা যা করেছে মাননীয় মুখ্যমন্ত্রী সেগুলো জানেন না? অবশ্যই আমি আসছি আপনার কাছে। কিঞ্জলদা কি মনে হয় এমন একটা ফিরিস্তি পড়ে গেলেন সর্বরিদি, আমি ধরেই নিলাম তর্কের খাতিরে এগুলো সত্যি, কারণ একদম গণমাধ্যমে প্রকাশ পাচ্ছে। সত্যি কি মনে হয় এই যে জবরদখল এগুলো বন্ধ হবে? বা এটা আমি উল্টে জিজ্ঞেস করি, প্রশাসনের সম্ভব এই সমস্ত, এই যে যাদের নাম বললেন, যদি এই মহাপুরুষরা সত্যি তারা যদি জবরদখল করে নেন সরকারি জমি, মনে হয় আদৌ প্রশাসনের সেই ক্ষমতা আছে এলাকার সেই সমস্ত বাগদের কাছ থেকে? কারোর বিলাসবহুল লজ রয়েছে, কারোর প্রমোদ প্রাসাদ রয়েছে, কারোর বসত বাটি রয়েছে, এগুলো নিতে পারবে সরকার? কি মনে হয়? আজকে মাননীয় মুখ্যমন্ত্রী যে জবরদখল নিয়ে যে স্টেটমেন্টটা দিয়েছে সেটা শুনেছো পুরোটা? উনি যেটা বলেছেন যে এরপরে ভবিষ্যতে জবরদখল হলে আমরা দেখে নেব। এখন অলরেডি যেগুলো জবরদখল হয়ে গেছে সেগুলোকে তুমি কিভাবে করবে? তুমি তো সেখানে থাকো সল্টলেকে, তুমি তো নিশ্চয়ই জানো যে সরকারি জমি দখল করে ধর্মীয় স্থান তৈরি হয়ে গেছে একটি বিশেষ সম্প্রদায়, মানে পাকা ইয়ে তৈরি হয়ে গেছে, তুমি কি করে ভাঙবে? দেখো মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে নয়, মানে রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে খারাপ ভালোতে যাচ্ছি না, উনি অসম্ভব বুদ্ধিমতী মহিলা। কি করে পাবলিকের সেন্টিমেন্ট দিয়ে কে একটুখানি মোচড় দিয়ে কন্ট্রোল করা যায় ওনার থেকে ভালো খুব কম মানুষই জানেন। উনি যেগুলো বলেন, ধরো সেগুলো তাৎক্ষণিক প্রতিক্রিয়া এত পজিটিভ, কিন্তু তারপরে সেগুলোতে কি হলো না হলো মানুষ চিন্তা করেন না। দেখো এর আগে যে ওনার তৃণমূলে ওনার বাড়িতে যে মিটিং হলো, উনি বলেছিলেন কি 3খানা শৃঙ্খলা রক্ষা কমিটি করে দিয়েছিলেন, তারপরেই দেখা গেল যে উনি 2জন শিক্ষককে সাসপেন্ড করে দিলেন দল থেকে। আজ অবধি আমরা কেউ জানি না যে তাদের কি হলো। 2 দিন একটু কথাবার্তা হলো, সত্যিই সাসপেন্ড হলো, ওনারা বললেন আমরা চিঠি পাইনি, হয়েছে কি না হয়েছে, কিন্তু যে ইম্প্যাক্টটা ওনার ওই ঘটনা পড়লো সোসাইটিতে, সেটা কিন্তু ওনাকে একটা পজিটিভ জিনিস চটজলদি একটা রিলিফ দেওয়া গেল, একটা শর্ট টার্ম এফেক্ট বা ওইটারই একটা ফলগু ধারার মতো এফেক্ট। আজকে এই যে ধরো মালদায় যে খুনটা হয়েছে, কলকাতার বুকে কসবাতে সেম জিনিস হয়েছিল, উনি কপাল জোড়ে বেঁচে গেছেন, কয়েকজন ধরাটরাও পড়েছে, কিন্তু মনে হয় কলকাতার বুকে ওইরকম একজন, বিশেষ করে যে ভদ্রলোককে অ্যাটেম্প করা হয়েছিল, তিনি কিন্তু ওই যেদিনকে যুব কংগ্রেসের ওই গুলি চলেছিল, উনি কিন্তু নিজে গুলি খেয়েছিলেন। তো একজন সম্মানিত এবং সত্যিকারের লড়াই করা তৃণমূল, সেই রকম লোকও যদি নব্য কিছু জমি বা কোনো রকম আরও অন্যান্য মাফিয়ারা যদি তাকে টার্গেট করতে পারে, তাদের কি কিছু হয় না? অবশ্যই আমি আসছি, আমি একবার বিপ্লবদার কাছে চলে যাবো। বিপ্লব ঘোষ, আমরা তাকে চিনি কৌতুক অভিনেতা হিসেবে, কিন্তু আমরা অনেকেই জানি না মানবাধিকার কর্মী হিসেবে তিনি গোটা বাংলা কার্যত চষে বেড়ান। বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় তিনি যারা সরকারি জমি বা খাস জমি অন্যায়ভাবে দখল করছে, বেআইনিভাবে দখলদারি করছেন, তাদের বিরুদ্ধে তিনি লড়াই করেন।
আমি আজকে বিপ্লবদা আপনাকে ডেকেছি তার কারণ আপনি একেবারে মাঠে নেবে গ্রাউন্ড জিরোতে দাঁড়িয়ে লড়াইটা করেন। বিভিন্ন জায়গায় পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় আপনি চষে বেরিয়েছেন। এই প্রবণতা তো খুব স্বাভাবিক, মানে সঙ্গত কারণেই আজকে মুখ্যমন্ত্রী এই বিষয়টা উত্থাপন করেছেন। আপনি কি মনে করেন? দেখুন, মুখ্যমন্ত্রী অনেক কিছু বলে ফেলেন, আমি প্রত্যেককেই সম্মান দিয়ে বলবো, সিঙ্গুর নন্দীগ্রাম জমি দখলে কান্নায় ভেঙে পড়লেন, চাষি বাঁচাও, চাষি বাঁচাও, জমি ফিরিয়ে দিতে হবে। কিন্তু মুখ্যমন্ত্রী কি জানেন না তার পঞ্চায়েত সদস্যরা, পঞ্চায়েত প্রধানরা পুলিশকে নিয়ে মানুষের জমি, চাষির নিজস্ব জমি, আমি প্রত্যেকটা প্রমাণ ছাড়া কোনো কথা বলবো না, আমি এই চ্যানেলে বসে বলছি, গ্রামে গঞ্জে দৌড়াই, নেতাদের ফোন করি, আমি থানাকে ফোন করি, আইও গুটি গুটি করে। আমি একটা জায়গার নাম আপনাদের এক্ষুনি রাখছি, জায়গাটা হচ্ছে গাইঘাটা। গাইঘাটা অঞ্চলে যাদের জমি, মিলন ঘোষ, অজয় ঘোষ, বিজয় ঘোষ, এরা চাষি, এরা জবা ফুল, ধান, অবশ্যই গাইঘাটা থেকে শুটিয়া, সেখানে ফুলের চাষের জন্য বিখ্যাত। আমাকে ফোন করতে হচ্ছে, কান্নাকাটি করলো, আমি দৌড়ালাম, পথ অবরোধ করলাম। পুলিশ ফোন করে বলা হচ্ছে হিউম্যান রাইটস সিপিডিআর ইন্ডিয়া ওইখান থেকে উঠে যাবে। আমি বললাম কেন উঠবো? চাষিগুলো কাজে, আমরা তো একদিন সিঙ্গুরে আমরা প্রতিবাদে নেমেছিলাম। গাইঘাটাতে কারা দখল করছে? পঞ্চায়েত প্রধান, নাম আমি বলে দিচ্ছি আপনাকে, পঞ্চায়েত প্রধান। দেখুন, গাইঘাটা পিএস এর আন্ডারে, জমির মালিক বিজয় ঘোষ, অজয় ঘোষ, মিলন ঘোষ, এটা চাষি জমি। এখানে থানা গাইঘাটা, 37 নম্বর জামদানি মৌজা, ইছাপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত প্রধান দীপক মণ্ডল। আমি ফোন করলাম ওনাকে, সর্বদিন শুনুন দিদি, আপনি দাদা শুনুন, আমি ফোন করলাম, ফোন করে বলছো আমি দীপক মণ্ডল বলছি। আমি ভাবলাম বোধহয় মুখ্যমন্ত্রী বা কেউ, বিরাট বিরাট তাদের পঞ্চায়েত সদস্য, টিকটিকির মতন, তার গলার মোবাইলের আওয়াজ শুনলে মনে হবে যেন ভারত কাঁপানো কেউ একজন। আপনাকে কি বললেন তিনি? আমাকে বললেন আমি দীপক মণ্ডল বলছি। আমি বললাম আরে দীপক মণ্ডল তো কি হয়েছে, আপনি পঞ্চায়েত প্রধান, গরিবের জমি লুট করছেন। বলো দেখুন এখানে যাওয়ার রাস্তা করে দেবো। আমি বললাম ভোটটা নেওয়ার জন্য তো, একদিন তো ভোটটা নেওয়ার জন্য হয়তো কারখানার জন্য জমি দখল হয়েছিল, তাহলে আপনি গরিব মানুষের কিন্তু এখানে একটু বিপ্লবদা জিজ্ঞেস করি, মানুষের জন্য যদি রাস্তার জন্য করে সেটা তো পঞ্চায়েতের কাজে 100%। আর রাস্তা হবে না কেন? বাঘভালুক চলবে, রাস্তায় তো মানুষ যাবে, কিন্তু তার একটা নিয়ম আছে, কোনো নোটিশ ছাড়া তার জায়গা দখল করে নেওয়া হলো। কত জায়গা আপনাদের বলি, দেখুন এখানে জায়গার হিসেব, অঙ্ক, টাকা, আনুমানিক 12 শতক জমি, 9 কাঠা। ভাবতে পারেন গরিব মানুষগুলো কাজে, আজকে আমরা চিল্লামিল্লি করার পর এই 9 কাঠার উপরে কি রাস্তাই হবে? রাস্তা পুরো করে দিয়েছে না, কিন্তু এটা পুরো জমিটাই রাস্তার জন্য ব্যবহৃত হয়েছে। হ্যাঁ, জমির মাঝখানে পুরো রাস্তার জন্য ব্যবহৃত হয়েছে। আমার বক্তব্য হচ্ছে যদি রাস্তার জন্য জমি ব্যবহার হয় তাহলে এই ক্ষেত্রে টাকা পাবে না, টাকা নিশ্চয়ই পাবে না, না সবই পাবে। তার কি কোথায় কি হলো না, তাহলে অভিযোগটা কি? তাহলে অভিযোগটা মানুষের জন্য তো রাস্তায় জমি দিতেই হবে। আপনাকে বলি, আমি চাষির সঙ্গে বসবো, কথা বলবো, তার নিয়মাবলী আছে। ভাই আপনার এই জমিটা, আপনি বলছেন নিয়ম না মেনে রাস্তার জোর দখল করে, না কিন্তু আমি তাও বলবো এই ক্ষেত্রে আপনি যাই বলুন না কেন, রাস্তার জন্য যদি সত্যি রাস্তার জন্য জমি নেয় এবং সত্যি রাস্তা তৈরি করে, তাহলে উনি তো মানে আমি যে পঞ্চায়েতের বিভিন্ন নেতাদের চিনি, এরা তো মহাপুরুষ, তাহলে তারা তো নিজেরা দখল করে নিচ্ছে। এরা নিজেরা দখল করছে না, এ কোথায় নিজে দখল করেছে? এ তো রাস্তা। কেন নয়, এর পিছনে অনেক গল্প হবে আগামী দিনে, অনেক গল্প হবে। এইটার আনুমানিক মূল্য এখন 40 লক্ষ টাকা। আপনাকে বলি, আপনি বলছেন এই টাকাটা তাদের না দিয়ে পঞ্চায়েত প্রধান নিজে আত্মসাৎ করবে এবং তাদের দল আত্মসাৎ করবে। কেন করবে আমি বলছি, দেখুন আমার যদি সত্যিকারের সৎ উদ্দেশ্য থাকে, আমি সেই জায়গাটা একটা লিস্টেড করে, ভাই আপনার এই জায়গা নেওয়া হচ্ছে,
এই নিন কাগজে সাইন করুন, সমস্ত প্রমাণিত, আপনার উকিলকে দেখান, এই দেখুন আমি নোটিশ ছাড়া, অ্যাডভোকেট সাহেব এখানে বসে আছেন, আমি নোটিশ ছাড়া, আমি কোন রকমের লেটেল ফেলেট সব পাঠিয়ে পঞ্চায়েত প্রধান ভোট নেব, রাস্তা করব, আর গরিবগুলো হামাগুড়ি খাবে বলুন তো? অবশ্যই আমি একবার সরাসরি অর্ক প্রতিম চৌধুরীর কাছে চলে যাচ্ছি। আপনি তো শুনলেন প্রথম কথা বিপ্লব দা, আপনাকে আমি ব্যক্তিগতভাবে বলছি, অন দ্য বেসিস অফ প্রিজাম্পশন অ্যান্ড অ্যাজাম্পশন উই ক্যানট অ্যাকিউজ এনিবডি যে ভবিষ্যতে সেই টাকাটা আত্মসাৎ করবে বলে উই ক্যানট অ্যাকিউজ, বাট এনিথিং বিয়ন্ড দ্য স্কোপ অ্যান্ড অ্যাম্বিট অফ ল উইদাউট ডিউ প্রসেস অফ ল দ্যাট ক্যানট বি সাস্টেন ইন দ্য আই অফ ল। এক্ষেত্রে একটা জিনিস তো ঠিক, এটা ঠিক কথা যে ভবিষ্যতে সে কি করবে, কত টাকা আত্মসাৎ করবে, সেটা ভবিষ্যৎই বলবে। Absolutely. চুরি করার আগে চোরকে তো না, শাস্তি আমরা দেওয়া যায় চোর না। বলতে পারি না, হ্যাঁ। কিন্তু যেটা পাস্ট ঘটনা, যে ঘটনা নিয়ে আজকে আমাদের এই প্রোগ্রামে, আমি এই ক্ষেত্রে একটা জিজ্ঞেস করছি যে আমি- আমি একটা কথা জিজ্ঞেস করে নিচ্ছি, আইন কি বলে যে কারোর ধরুন আমার বাড়ি রাস্তার জন্য নেওয়া হলো, যদি রাস্তার জন্য জমি না, নিতে এই হয়, ক্ষেত্রে কোনো রকম ভাবে এটা কিছু বলতো, না একটা- বলে একটা- নোটিশ, একটা আমি জিনিস। আসছি কোন রকম নোটিশ না দিয়ে জমিটা নিয়ে নিল, এটা সম্ভব না, এটা সম্ভব না, এটা অন্যায়। 100% অ্যাবসলিউটলি সম্ভব না। এবং এটা তো অন্যায়। আপনাকে অন্যায় এটা। এট ফার্স্ট নোটিশ করতে হবে কি গ্রাউন্ডে, কোন সেকশনে এটা নেওয়া হচ্ছে, কোন অ্যাক্টের আওতায় নেওয়া হচ্ছে, ওয়েদার ইট ইজ ভেস্টেড অর এটা অ্যাকোয়ার হচ্ছে, সেটা দেখতে হবে। তার উপরে অন দ্য বেসিস অফ দ্যাট, তার উপরে অন ডিউ প্রসিডিং জমিটা নেওয়া যাবে এগেনস্ট প্রপার কম্পেনসেশন। 100%। অবশ্যই আমি একটু অর্কদার কাছে চলে যাবো। অর্কদা, আমরা জানি যে আপনি এমন একটি কেস মামলা লড়ছিলেন যেটা আমাদের মনে করিয়ে দেয় উত্তর 24 পরগনায় ঠিক এই ধরনের একটি ঘটনা ঘটেছিল, যেই ঘটনায় বোধহয় আপনিও ছিলেন মামলাকার, আপনিও একজন আইনজীবী হিসেবে ছিলেন। দমদমের কাউন্সিলর মার্ডার কেস। ঠিক, সেক্ষেত্রে এখনো পর্যন্ত কি কিছু হয়েছে, মোটিভ জানা গেছে বা কিছু? অ্যাবসলিউটলি, সেই কেসে দেখা গেছে যে যারা কালকে ওই কাউন্সিলরের পার্শ্বচর হিসেবে ছিল, সাবসিকুয়েন্টলি তাদের ইন্টারেস্ট ড্যামেজ হচ্ছিল যখন, তখন তারা সেই কাউন্সিলরকে মার্ডার করেছে। এটা কি জমি জমা টাকা পয়সা? জমি জমা না, যে টাকা পয়সার বখরা নিয়ে গল্প ছিল, কারণ এখানে লোকাল এক্সটর্শন ফ্যাক্টর কাজ করেছিল, এদেরকে দিয়ে এক্সটর্ট করানো হতো, এদের যে টাকাটা দেওয়ার কথা সেটা সেই কাউন্সিলর দেয়নি। পরবর্তীকালে মুখ্যমন্ত্রী এটা নিজে সিআইডিতে মামলাটা দেন এবং সিআইডি এটাতে চার্জশিট দিয়েছিল, এবং সেই মামলায় প্রত্যেকটা ওয়েপনও পুকুর থেকে উদ্ধার করা হয়েছিল, এভরিথিং হয়েছিল। তারপরে দেখা যায় যে সেই মামলা হ্যাজ লস্ট ইট ফোর্স। অর্থাৎ এই ধরনের ঘটনা ঘটলে প্রথম কয়েকদিন আমরা আলোচনা করি, কিন্তু তারপরে যা হওয়ার হয়। একই ঘটনা কিন্তু আজকে বসিরহাটে ঘটেছে। মনে রাখবেন যে তৃণমূল পঞ্চায়েত প্রধান ইনচার্জের বাড়িতে রাতের অন্ধকারে গুলি চলেছিল এবং সন্দেশখালীর সরবেরিয়া আগারআটি পঞ্চায়েতের ইনচার্জ যাদব কুমার মণ্ডল, তার বাড়িতেই ঘটনাটি ঘটে। রাতের অন্ধকারে তার বাড়িতে চলে এলোপাথারি গুলি এবং গুলির আওয়াজে বেরিয়ে আসেন তিনি এবং এলাকার লোকজন, তারাও বেরিয়ে আসে। বাড়ির সামনে পড়ে থাকতে দেখা যায় গুলির খোল। কেনই বা চলল গুলি? তদন্তে পুলিশ। ঘটনায় রীতিমতো আতঙ্কে স্থানীয়রা, বুঝতেই পাচ্ছেন এই ধরনের ঘটনা কোথাও যেন মনে করিয়ে দিচ্ছে যে একের পর এক ঘটনা ঘটছে আমাদের এই পশ্চিম বাংলায়। এই ধরনের ঘটনা ঘটছে কেন? তার কারণ অনেকে বলছেন এর জন্য দায়ী শাসক এবং বিরোধীরা। আপনারা বলবেন বাহ, শাসক দলের কর্মী নেতা, তাদের মধ্যে বকরার লড়াই, এসব অভিযোগ উঠছে, আমি কেন বিরোধীদের টানছি? আসল ব্যাপার যে রাজ্যে বিরোধিতা নেই, সে রাজ্যে শাসকই সব। আর শাসক যখন সব হয়ে ওঠে তখন শাসকের মধ্যেই তৈরি হয় গোষ্ঠী। সেই গোষ্ঠীর লড়াই কোনো রাজনৈতিক মতাদর্শে নয়, তাদের লড়াইটা আসলে বখরার লড়াই, তাদের লড়াইটা হচ্ছে জমির লড়াই, তাদের লড়াইটা হচ্ছে পেশি শক্তির লড়াই, ক্ষমতার লড়াই, এলাকা দখলের লড়াই। আমরা এই বিষয়ে নিশ্চয়ই পরবর্তীকালে আরও আলোচনা করব। আজকে আরও একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয়ে চলে যাব। বিএসএফ এর নামে অভিযোগ এনেছেন কে? স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে সে মুখ্যমন্ত্রী নয়, মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে ভারতবর্ষের রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি বলছেন যে বিএসএফ, বর্ডার সিকিউরিটি ফোর্স, তারা ঢুকিয়ে দিচ্ছে জঙ্গিদের। মালদা পুলিশকে
কার্যত তিনি ভৎসনা করেছেন এবং বাধ্য হয়ে তিনি ডিজিকে বলেছেন যে এই খবরাখবর সমস্ত কিছু দেখতে। তার কারণটা হচ্ছে পুলিশের যে ভূমিকা পালনের কথা ছিল সে পালন তারা করেনি। এক কথায় বিএসএফ এর বিরুদ্ধে এই রকম অভিযোগ ভারতবর্ষের ইতিহাসে কজন মুখ্যমন্ত্রী এনেছেন তা নিয়ে কিন্তু প্রশ্ন আছে। এক কথায় যদি এই অভিযোগ সত্যি হয় তাহলে ভারত সরকার এবং প্রতিরক্ষা দপ্তর এবং তার সঙ্গে সঙ্গে দেশের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠে গেল। একবার দেখে নেব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন। ডিএমদেরও বলছি, জেলা ওয়াইজেও দেখে নিন। ডিএমরা শুনতে পাচ্ছেন? মালদার ডিএম আপনার ওখানে তো আজকে আমার একজন পুরো সহকর্মীকে মার্ডার হয়ে গেল এসপির অপদার্থতার জন্য। তার সিকিউরিটিও আগে তুলে নেওয়া হয়েছিল। আমি পার্সোনালি চিনতাম, আগেও সে অনেকবার অ্যাটাক হয়েছে, সে ইলেক্টেড জনপ্রতিনিধিও ছিল। এটা খুব দুর্ভাগ্য আমাদের। ওখানে বর্ডার আর কালিয়াচক নিয়ে যদি ব্যস্ত থাকেন তাহলে কিন্তু জেলার ডেভেলপমেন্ট হবে না। প্লিজ ফরগেট দ্যাট। ওখানে প্রোটেকশন করুন। আর বিএসএফের সাথে অ্যাডজাস্ট করে অনুপ্রবেশকারীদের ঢোকাচ্ছেন আপনারা, কেউ প্রতিবাদ করছেন না। আপনারা ঢোকাচ্ছেন না, ঢোকাচ্ছে বিএসএফ। বিএসএফ ইসলামপুর দিয়ে লোক ঢোকাচ্ছে, আমাদের কাছে খবর আছে। সিতাই দিয়ে ঢোকাচ্ছে, চোপড়া দিয়ে ঢোকাচ্ছে, আরো অনেক জায়গা দিয়ে ঢোকাচ্ছে। বিএসএফ মেয়েদের উপর অত্যাচার করছে, কিন্তু আপনাদের দিক থেকে কোনো প্রতিবাদ কেন হয়নি? ডিজি রাজীব কুমারকে আমি বলবো কোন কোন জায়গায় লোক ঢুকেছে, লোক ঢুকিয়েছে বিএসএফ। কারণ বর্ডার আমাদের হাতে নয়, বর্ডার হচ্ছে বিএসএফের হাতে। যারা বাইরে থেকে আসে, ভিসাও আমাদের হাতে নেই, সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে। যারা প্লেনে আসে তাদের কোনো লিস্টও আগে আমাদের দিতে এখন দেয় না। ফলে আমরা জানতে পারি না কারা আসছে, কারা ঢুকছে। ট্রেনও চলছে, বাসও চলছে, বিএসএফও চলছে। আর বাংলাকে যদি মনে করে কেউ অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে আর তৃণমূল কংগ্রেসকে বদনাম করব, এটা তৃণমূল কংগ্রেস করছেন না। তৃণমূল কংগ্রেসের করার অধিকার নেই এবং সাধ্যও নেই। আমি সরাসরি আলোচনায় চলে যাব। আমি প্রথমে সর্বরিদির কাছে চলে যাব। সর্বরিদি, ভারত সরকারের বিরুদ্ধে এইরকম অভিযোগ ভারতবর্ষের ইতিহাসে কজন মুখ্যমন্ত্রী এনেছেন তা নিয়ে কিন্তু গবেষণার বিষয়। তার কারণ যে বিএসএফ, বর্ডার সিকিউরিটি ফোর্স, তারা যদি এইভাবে জঙ্গিদের বেছে বেছে ঢোকায় তার মানে প্রতিরক্ষা দপ্তর, ভারত সরকার তারা কোনো কাজ করছে না এবং পশ্চিমবঙ্গ এবং বাংলাকে খতম করে দেওয়ার জন্য অনুপ্রবেশ এবং জঙ্গিদের ঢোকানো হচ্ছে। এই অভিযোগ যদি সত্যি হয় তাহলে তো ভারত সরকারের এই মুহূর্তেই তো সরকারকে তার পদত্যাগ করা উচিত। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে সে মুখ্যমন্ত্রী নয়, তৃতীয়বারের জন্য তিনি জেতা মুখ্যমন্ত্রী। ভারতীয় জনতা পার্টি বিভিন্ন সময় অভিযোগ উঠেছে, শীর্ষস্তরে একটা সেটিং আছে, অনেক সময় অভিযোগ উঠেছে যে বিভিন্ন সময় আপনারা চান কংগ্রেস এবং বামেদের দূরে সরাতে, তৃণমূলই একমাত্র পারে তার অশ্বমেধের ঘোড়া অর্থাৎ বাম কংগ্রেসকে চিরতরে শেষ করতে। সেক্ষেত্রে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগগুলো আজকে শুনে কি মনে হচ্ছে? এই সরকারের জন্য, এই দলের জন্য রাজনীতি করেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ যদি সত্যি হয় তাহলে তো দেশের পাহারাদার কেন, দেশের গদ্দার বিএসএফ, এই অভিযোগই করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, পরিষ্কার কথা হচ্ছে পশ্চিমবঙ্গে জঙ্গিরা কেন ঢুকছে? কারণ জঙ্গিদের এটা পিসির বাড়ি একদম। যার জন্য আমরা ছোটবেলায় কি শুনেছিলাম যে বুড়িমা চকলেট বোম আমরা দেখেছি পুজোতে ফাটতো,
এই বিভিন্ন রকম ভোট পুজোতে কি ফাটে, পিসিমা চকলেট বোম, কেমন? এখন দেখুন, ইনি এখন বড় বড় গলা করে উনি অনেক কথা বলতে পারেন, কারণ ওনার মিথ্যাচারের সঙ্গে পশ্চিমবঙ্গের মানুষ 13 বছর ধরে অভ্যস্ত হয়ে গেছে। এই যে উনি বললেন বিএসএফকে গণশত্রু বানিয়েছে কে? মমতা বন্দ্যোপাধ্যায়। বিএসএফ এ 2000 কিলোমিটার জমি আছে বাংলাদেশের সঙ্গে বর্ডার এরিয়ায়, 72টা আউটপোস্ট, সেটা করবার জন্য উনি জমি দেন না। 50 কিলোমিটার এরিয়া ডমিনেশনের জন্য বিএসএফ এর যে অর্ডিন্যান্সটা এনেছিল কেন্দ্রীয় সরকার, তার বিরোধিতা করেছে কে? মমতা বন্দ্যোপাধ্যায়। এই যে দেখুন জসিমউদ্দিন রহমানি, তার থেকে ফরহান ইশায়েক, সাদ শেখ, তারপর থেকে আব্বাস আলী, মিনারুল শেখ, এরা কারা? সুন্দর করে এখানে মাদ্রাসা চালাচ্ছে। কোন মাদ্রাসা? যেটাকে ওরা বলছে খারিজি মাদ্রাসা, অর্থাৎ অনুমোদনহীন মাদ্রাসা, যার বরাদ্দ টাকা অবধি বেড়ে গেছে। এই মাদ্রাসাতে কি হয়? বোম বানানো শেখানো হয়। এই মাদ্রাসাতে কি হয়? বিভিন্ন রকমের জঙ্গি কার্যকলাপ হয়। সুপ্রতীক সরকার বলছেন যে স্লিপার সেল সক্রিয়, আমাদের কাছে ইনফরমেশন ছিল তো হাত গুটিয়ে বসেছিলেন কেন? কেন তার বিরুদ্ধে স্টেপ নেননি? কখন আসাম পুলিশ আসবে তারপরে আপনারা খুঁজে খুঁজে পাবেন? নাকি জঙ্গিদেরকে বলা ছিল জঙ্গিদেরকে নাড়াঘাটা করো না বাবা, ওদের এটা ট্রানজিট লাউঞ্জ, ওরা এখানে বসে বোম বাঁধবে, অস্ত্র জোগাড় করবে, লোকবল বাড়াবে, টাকা সংগ্রহ করবে। এটা তো আল কায়দা করছে এই কাজটা, আল কায়দা তো করছে এই কাজটা। তাই মাননীয় মুখ্যমন্ত্রী এখন এসব কথা বলছেন। পশ্চিমবঙ্গের যারা সচেতন মানুষজন তারা জানেন যে কারা বিভিন্ন কোন মানুষ, যারা যিনি দুধেল গাই বলে পরিচয় দেন, কারণ ভোটের জন্য ওনার তাদেরই প্রয়োজন, প্রয়োজন বলেই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী জানার পরেও বিভিন্ন সীমান্তবর্তী অঞ্চলগুলোতে কারা শাসন করে। অবশ্যই, কিন্তু কোথাও কি মানে আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, যিনি পারতপক্ষে এই সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো শব্দ উচ্চারণ করেন না, আমরা সেই রহস্যটা জানি না, নিশ্চয়ই রাজনীতিতে অনেক কিছু থাকে, বোঝা যায় না, তারই তো দপ্তর, তারই মন্ত্রকের বিরুদ্ধে অভিযোগ। বিএসএফ কার? দেখুন, বিএসএফ যখন জমি চাইছে আমি তখন জমি দেব না, আমি বিএসএফ কে গণশত্রু বানিয়ে দেব মানুষের কাছে, তারপরে আবার বিএসএফ এর নিন্দে। এই বিচারণ দেখুন, আমার মাননীয় শ্রদ্ধেয় মন্ত্রী রাজনাথ সিং তিনি চাইলে এটা হবে না। আমার রাজ্যের না হবে না, কারণ জমিটা দিতে লাগবে রাজ্য সরকারকে। কিন্তু তিনি চাইলে বাড়ির জমিটা, এই যে দেখুন আপনার বাড়ির জমিতে আমি যদি একটা মন্দির বানাতে চাই, কিংবা আপনার বাড়ির জমিতে, এই যে দাদা বললেন, বিপ্লব দা এক্ষুনি বললেন যে আমার বাগানের জমিতে বা আমার বাড়ির জমিতে যদি রাস্তা হয়, মন্দির হয় বা স্টেশন হয়, যা কিছু হতে পারে যেটা সমাজ কল্যাণকর, তখন আমার পারমিশন লাগবে। তেমনি মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আউটপোস্ট করতে দেন না কেন? আমি বলছি না, আমি একটা কথা বলছি, মনে আছে তো সিবিআই কে চ্যাংদোলা করে পার্কস্ট্রিট থানায় নিয়ে চলে গিয়েছিল সেই রাতটার কথা, তারপরে মনে আছে তো দিল্লি সফর এবং তারপর সবকিছু কি হলো? আমি বলছি যেহেতু মাননীয় প্রতিরক্ষা মন্ত্রী সর্বজন শ্রদ্ধেয় এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার সরকারের বিরুদ্ধে কোনো শব্দ উচ্চারণ করেন না। দেখুন, এটা আপনি বলছেন, আপনার দায়িত্বে বলছেন, আমাদের কাছে তো এরকম কোনো, আপনি আপনার সাংবাদিকতার জায়গা থেকে বিভিন্ন তথ্য থাকতেই পারে, তাতে কিছু আশ্চর্যের নয়। অভিজ্ঞতা কি বলে? অভিজ্ঞতা নিয়ে কথা হবে না, তথ্য নিয়ে কথা হবে। তথ্য বলছে 72টা আউটপোস্ট করবার জন্য জমি বিএসএফ বারবার চেয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী জমি দেননি। বারবার তথ্য বলছে 50 কিলোমিটার এরিয়া ডমিনেশনের জন্য কেন্দ্রীয় সরকার অর্ডিন্যান্স, সর্বরিদি আসছে। আমি একবার চলে যাব, আজকে গোটা প্রেস কনফারেন্সে একজন ব্যক্তির নাম বারবার উঠে এসেছে এবং রাজ্যে পুলিশ ফেল করছে, এসপি কে তো এক কথায় মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে দুষলেন, অন্যদিকে বিএসএফ তার বিরুদ্ধেও বিষোদ্গার করলেন, কিন্তু গোটা প্রশাসনের ভার একজনের কাঁধে দিয়ে দিলেন। তার নাম আমরা সবাই জানি, রাজ্যের ডিজি একাধারে এবং তথ্য প্রযুক্তির দায়িত্বেও রয়েছেন, অর্থাৎ একই সঙ্গে তিনি আইএএস এবং আইপিএস অফিসারের কাজ করছেন, অত্যন্ত পড়াশোনায় দক্ষ তুখোর পুলিশ অফিসার ছিলেন, এ বিষয়ে কারোর কোনো সন্দেহ নেই। আজকে বোধহয় আরও তার কাঁধে আরও বেশি দায়িত্ব দেওয়া হলো, দেশের সুরক্ষার দায়িত্ব এখন তার হাতে, বিশেষ করে যেখানে বিএসএফ এর বিরুদ্ধে এই মারাত্মক অভিযোগ আছে যে তারা জঙ্গি ঢোকাচ্ছে।
এই অভিযোগটা কি শুধু বিএসএফ এর এগেনস্টে নয়, মানে আমি বলছি যে জঙ্গি ঢোকানো বা বাংলাদেশ বর্ডার দিয়ে ঢোকানো নয়, এই সেম অভিযোগ কিন্তু কয়লার ক্ষেত্রে সিআইএসএফ এবং সিআরপিএফ এর ক্ষেত্রে ওঠে, যে তারা তো খনিগুলোর দায়িত্বে থাকে, তা সত্ত্বেও কি করে পেরে। তো তুমি যেটা বলছো যে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় ডিফেন্স মিনিস্টার, তারা যদি চোখ বুজে থাকেন বা কোনো রকম পদক্ষেপ না নেন, তাহলে এইগুলো, হ্যাঁ পুরোটা তাদের দোষ দিয়ে লাভ নেই, আমি যদি কিছুটা হলেও তাদের দোষ দিই, তারা তো একটা জায়গাতে বন্ধ করতে পারে, সেটাও করছে না। এখন এই যে তোমার যে সেটিং থিওরি আছে এর মধ্যে, এটা কিন্তু একদম সর্বসমক্ষে এটা ক্রমাগত আরও বেশি প্রস্ফুটিত হচ্ছে। দ্বিতীয়ত রাজীব কুমারের যে জায়গাটা তুমি বলছো, আজকে আর একটা জিনিস ঘটেছে, সেটা হচ্ছে সেকেন্ড ইন কমান্ড অফ তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায় দুটো স্টেটমেন্ট দিয়েছেন। একটা হচ্ছে দলীয় স্তরে পরিবর্তন হবেই, 2 নম্বর হচ্ছে কুণাল ঘোষ যে বক্তব্যটি বলেছে সেটা দলীয় বক্তব্য নয়, শিল্পীদের যারা আরজি করে নেমেছিল তাদের নিয়ে যাওয়া, কোথাও অনুষ্ঠান করতে না নিয়ে যেতে, কিন্তু উনি বলেছেন না এটা আমি মানি না। তার মানে এই যে কর্তৃত্বের যে সংঘাত, যে আমি ঠিক না তুমি ঠিক, সেখানে আমার মনে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাউন্টার হিসেবে রাজীব কুমারকে ক্রমাগত তোলা হচ্ছে, যাতে অ্যাডমিনিস্ট্রেশনটা পুরোপুরি রাজীব কুমার এবং এফিসিয়েন্ট। তো মানে রাজীববাবু এফিসিয়েন্সি লেভেলটা উনি আজকে হয়তো শুধুমাত্র রাজ্যের তরফে ওনাকে বলা হয়েছে বর্ডারটাকে দেখবার জন্য, উনি কিন্তু সামগ্রিকভাবে ওটা ওনাকে যদি সত্যি কেন্দ্রীয় সরকারও ওনাকে দায়িত্ব দিত, উনি আরো অনেক অনেক ভালো সাংবাদিক হিসেবে এই বিষয়ে আমার দ্বিমত নেই। অত্যন্ত দক্ষ অফিসার, রোমা ঝাওয়ার থেকে দেখে আসছি, হ্যাঁ অত্যন্ত দক্ষ অফিসার। আমাদের সময় খুব কম, আমি একবার দ্রুত চলে যাব। কি মনে হচ্ছে বিপ্লব দা, জমি জবরদখল কি বন্ধ হবে? জমির জবরদখল বন্ধ হবে না। কেন হবে? আমার জমির জবরদখল বন্ধ হতে গেলে আমি যার কথাগুলো বললাম, একে একে পুরো হিস্ট্রিগুলো আছে, পাতার পর পাতা, জায়গার পর জায়গা, কোন জায়গা ছেড়ে কোন জায়গায় দৌড়াবে বলো, আমি আছি। আমার জেলা দেখেছেন খুব দ্রুত, প্রচুর জায়গা। আপনি উত্তর 24 পরগনা বললেন, উত্তর সাউথ 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, আপনি চলে যান না, আপনার আশেপাশে কলকাতা নিউ টাউনের রাস্তাগুলোর দিকে যান না, কোন জায়গায় নেই? অবশ্যই বিপ্লব দা, গুলশান কলোনি, তুমি বলো তো, 95,000 ভোটার, এরা কারা, কোনো ঠিকানা নেই। না ওটা আছে, তুমি বলো তো ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড রামসার প্রজেক্ট আজ থেকে 10 বছর আগে কি ছিল, আর তার এখন স্যাটেলাইট। অবশ্যই আমাদের একটা কথা বলতে দিতেই হবে, আমি যখন আইওকে ফোন করলাম, থানার ওসিকে ফোন করেছি, আমি কিন্তু আবার পথে নামছি, সঙ্গে সঙ্গে হাইও হাফ প্যান্ট গেঞ্জি পরে দৌড়িয়েছে সব চাষিদের বাড়িতে, দৌড় করিয়েছি, সব নোট করেছে, বলেছে থানায় এসো সব সই করো। আমি বললাম কি কাগজ, আমাকে ছবি তুলে পাঠা, সই করিয়ে সইয়ের মতন খালি বারবার যাচ্ছে আর আসছে, চোর পুলিশ খেলা নাকি এটা? অবশ্যই সময় খুব কম, আমি দ্রুত চলে যাবো, আমার সময় একেবারে কম। অর্ক, আপনি কি মনে করছেন আজকে এই যে 2 তারিখে যে মিটিংটা হলো, জানুয়ারি মাসে 1 তারিখে আমরা সবাই রেজলিউশন নিই, 2 তারিখ থেকে কাজ করি, এটা সারা পৃথিবীতে চালু আছে কথা, আমি বলছি না তা হয়েছে, কোথাও কি মনে হচ্ছে যে প্রশাসন আরও বেশি জোরদার হলো, নাকি কোথাও যে কথা কিঞ্জল বলছিলেন অত্যন্ত তাৎপর্যপূর্ণ কথা, যে আমরা 2 ধরনের ডাক্তার জানি না, একজন সব মূলে মানে একেবারে গোড়ায় গিয়ে রোগ নির্মূল করে, আরেকটা ওষুধ দিয়ে তৎক্ষণিক একটু রিলিফ দেওয়া, মানুষকে একটু শান্তি দেওয়া, কি মনে হচ্ছে? প্রথম কথা, ঋতুব্রত আপনি আমাকে একটু আগে এখানে বললেন যে মমতা ব্যানার্জি ভোটে জিতে এসছেন, সরি উনি অ্যাকচুয়ালি বাইপাস করে জিতে এসছেন, প্রথমে উনি ভোটে হেরেছিলেন লাস্টবার, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, কোনো একটা কোট শুনেছিলাম যে সেই সিংহের দল থেকে আমার ডেঞ্জার নেই, সেই সিংহের দল থেকে আমার ডেঞ্জার আছে যেটাকে লিড করছে একটা ভেড়া, রাদার সেই ভেড়ার দলকে আই এম অ্যাফ্রেড অফ দ্যাট যেটাকে সিংহ লিড করছে। তো আমরা একটা সিংহের দল হতে পারে কি কিসের দল আমি সেখানে যাচ্ছি না, কিন্তু লিড সিংহ করছে না, যদি করতো তাহলে আজকে নতুন করে তাকে এই জিনিসটা করতে হতো না, আজকে যে জিনিসটা উনি করেছেন। তার কারণ আমি মনে করি না ব্যক্তিগতভাবে
যে এটা পুলিশের অপদার্থতা, এটা পুলিশ মন্ত্রীর অপদার্থতা, যে তিনি গোড়ার থেকে পুলিশকে সঠিক রাস্তায় চালনা করতে পারেননি। যদি পুলিশ আজকে ভুল করে থাকে তাহলে এই পুলিশ কি করে ঠিক করলো ইন দ্য কেস অফ অভয়া, যেটাকে আজ পর্যন্ত আমরা আলোচনা একেবারে শেষ মুহূর্তে চলে এসেছি। অত্যন্ত তাৎপর্যপূর্ণ আজকের আলোচনা। ব্যক্তিগতভাবে মনে করি প্রত্যেক বক্তা আজকে যে কথাগুলি বলেছেন এগুলো আসলে আমার আপনার মনের কথা। সত্যি তো, এমন একটা রাজ্যে আমরা বাস করি যে রাজ্যে স্বার্থক বিরোধী নেই, যে রাজ্যে এমন কোনো দল নেই যাকে সরকার ভয় পায়, যে রাজ্যে এমন কোনো দল নেই সরকারের বিরুদ্ধে প্রতিবাদের রাস্তায় নেবে স্তব্ধ করে দিতে পারে বাংলা। অনেকে বলবেন বছরের প্রথমে যখন গোটা পৃথিবী গোটা দুনিয়া কাজের কথা বলছেন, কর্মসংস্থানের কথা বলছেন, তখন এই ধরনের প্রসঙ্গ কেন উত্থাপন হচ্ছে? মনে রাখতে হবে তৃণমূল কংগ্রেস যখন ক্ষমতায় আসেনি তখন বামেরা সরকারে ছিল, কিন্তু থরথর করে কাঁপত। 2008 থেকে শুরু করে 2011 পর্যন্ত গোটা বাংলায় কার্যত আমরা দেখি যে তৃণমূল কংগ্রেসের কি আবেগ। আমরা দেখেছি বিভিন্ন জায়গায় একের পর এক দুর্নীতিতে কিভাবে রাস্তাঘাট অবরোধ হচ্ছে, আমরা নিজের চোখে দেখেছি, সাংবাদিক হিসেবে দেখেছি। আসলে এই রকম কোনো দল নেই। সেক্ষেত্রে কি হওয়ার, যা হওয়ার তাই হচ্ছে। শাসকের বিরুদ্ধে অন্তর্দ্বন্দ্ব বাড়ছে। এই অন্তর্দ্বন্দ্ব কোনো রাজনৈতিক পদ বা কোনো রাজনৈতিক থিসিসের নয়, এর মূলে রয়েছে আরও বেশি ক্ষমতা, আরও বেশি শক্তি, আরও বেশি সম্পদ, আরও বেশি প্রাচুর্য। এই লড়াইটা আমাদের সহ্য করতে হবে, তার কারণ রাজ্যে বিরোধী নেই। আবার অন্যদিকে এটাও ঠিক কথা যে রাজনৈতিক দল শাসক আর বিরোধীদের দিকে তাকাবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে কথা বলেছেন, তাকে হাতিয়ার তৈরি করুন, হাতিয়ার তৈরি করে জনগণ জেগে উঠুক। যেখানে অন্যায় হচ্ছে প্রতিবাদ হোক। অন্তত দেশের সহনাগরিক হিসেবে একটা ডেপুটেশন তো দিতে পারি, আইনের আশ্রয় তো নিতে পারি, প্রতিবাদ তো করতে পারি। পারবো কি 2025-এ সেই প্রতিবাদ করতে? গোটা বাংলা জুড়ে ভবিষ্যৎই বলে দেবে। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের মতামত, আপনাদের মন্তব্য, আপনাদের দৃষ্টিভঙ্গি আমাদের সমৃদ্ধ করেছে, ঋদ্ধ করেছে। বাংলা জানতে চাই সঙ্গে লাইভ ঋতব্রত এখানেই শেষ করছি। অন্যান্য খবরের জন্য চোখ থাকুক আর প্লাস নিউজে, সবার আগে সবার পাশে।